নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা ব্র্যান্ড টিকেটের জ্যাক অলিভার স্টুডিও থেকে দিনের শেষে সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদ্রেতা। সব গুরুত্বপূর্ণ খবর বললাম বটে, তবে শুধু সব গুরুত্বপূর্ণ খবর নয়, বেশ কিছু খবর হাস্যকর হবে না? যখন পুলিশ মন্ত্রী মঞ্চ দাঁড়িয়ে থেকে বলছেন যে এক সম্প্রদায়কে রক্ষা করবে অন্য সম্প্রদায়, পুলিশ কিচ্ছুটি করবে না, তখন সেটা হাস্যকর হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বলেছেন ধুলিয়ানের ঘটনায় তিনি তার সংখ্যালঘু ভাই বোনেদের বলেছিলেন রক্ষা করতে হিন্দু মা বোনেদের। কি ঘটেছিল ধুলিয়ানে মনে আছে আপনাদের? শামশেরগঞ্জে কি ঘটেছিল মনে আছে আপনাদের? মনে আছে? সেখানকার বাসিন্দারা বলেছিলেন এ রাজ্যে তো থাকাই যাচ্ছে না, আমরা চলে যাব, ঝাড়খণ্ড পালিয়ে যাব, বাঁচতে হবে তো। কারণ মমতার পুলিশ একেবারে হাত গুটিয়ে নির্বিকার দাঁড়িয়েছিল। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে একের পর এক ঘর পুড়ে গেছে, তছনছ হয়েছে, ভাঙচুর হয়েছে। মমতার পুলিশ কেন সেদিনকে কোনো ধরনের কোনো কাজ করেনি তা বোধহয় আজ খানিকটা পরিষ্কার হয়ে গেল পুলিশ মন্ত্রীর কথাতেই। সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়, শুনলেন তো মুর্শিদাবাদের বহরমপুরের সভায় মুখ্যমন্ত্রী কি বললেন? সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। নিজে পুলিশ মন্ত্রী, হাতে প্রশাসনের সমস্ত দায়িত্ব। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আজব যুক্তি। শুনুন আরও একবার ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী। মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসেছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম, আমি জাকিরকে ফোন করেছিলাম, আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। চলতি বছর এপ্রিলে হিন্দু বিদ্বেষীদের শিকার হয়েছিলেন হরগোবিন্দ দাস, চন্দন দাস। নিজের ঘর, উঠোন, তুলসী আঙিনা ছেড়ে প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছিল নিরীহ হিন্দুদের, যা মনে পড়লে এখনো আঁতকে উঠতে হয়। সেদিনের সেই হিংসা নিয়ন্ত্রণের দায়িত্ব কার ছিল ম্যাডাম? কেন আপনার বীর পুলিশকে লুকোতে হয়েছিল টেবিলের তলায়? যে পুলিশ শিক্ষকদের লাথি মারতে পারে, সেই পুলিশ হিংসা নিয়ন্ত্রণ করতে পারে না? সংখ্যালঘুরা সুরক্ষা দেবে সংখ্যাগুরুকে, ওই সংখ্যাগুরুর বেঁচে থেকে আর কি লাভ? এতদিন তো শুনতাম সংখ্যাগুরুরা প্রোটেকশন দেবে সংখ্যালঘুকে, আজকে বলছেন সংখ্যালঘুরা প্রোটেকশন দেবে সংখ্যাগুরুকে। এর থেকে মরে যাওয়াই ভালো। আমার সরকারের প্রোটেকশনে নয়, সংখ্যালঘুদের প্রোটেকশনে থাকার থেকে মরে যাওয়া ভালো। সংখ্যালঘুরাই যদি সংখ্যাগুরুদের সুরক্ষা দেবে তাহলে পুলিশ কি করবে? আম জনতাকে রক্ষার দায়িত্ব তো প্রশাসনেরই। পুলিশ মন্ত্রী হয়ে আপনি একাধিকবার পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন, তাহলে কেন এখন পুলিশকে শোকেসে গুছিয়ে রাখার কথা ভাবছেন ম্যাডাম? তাহলে কি পুলিশ এবার দলদাস হয়ে কাজ করবে? রিপাবলিক বাংলা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চ থেকে মঞ্চ ঘুরে বেড়ান তখন বলতে বলতে ঠিক এরকমই নানা রকম মিথ্যাচার এমনি করে যান। যেমন ওয়াকফ নিয়ে করছেন, ওয়াকফ নিয়ে তিনি বারবার সংখ্যালঘু ভাই বোনেদের ভুল বোঝাবার চেষ্টা করেই যাচ্ছেন। তিনি একদিকে নবান্নকে তলে তলে বলে দিয়েছেন যে আপলোড করো সমস্ত তথ্য, অন্যদিকে বলছেন এই তো কেন্দ্রের আইন, আপলোড আমরা করছি না। বহরমপুরের সভা থেকে আরও একবার সেই একই মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না, এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মমতার দ্বিচারিতা স্পষ্ট। সত্যি এই আইন নিয়ে আপত্তি থাকলে ওয়াকফের বৈঠক বয়কট করতেন না। ওয়াকফ আইন হয়ে যাওয়ায় সেটা যে মানতে হবে তা বিলক্ষণ জানতেন মমতা।
অথচ সংখ্যালঘুদের চোখে ধুলো দিতে লাগাতার মিথ্যাচার। বৃহস্পতিবার বহরমপুরের সভা থেকে ফের মিথ্যাচার। এটা আমরা করিনি, কিন্তু আমরা এখন যে পোর্টালটা করেছি WAMC পোর্টাল এবং নতুন UMED পোর্টাল, এর পার্থক্য হলো শুধু আপলোড করার প্রক্রিয়া। শুক্রবারে তো নথি জমার শেষ দিন, ডেডলাইন শেষ হওয়ার আগে কি কারণে নির্দেশিকা? এটা কি ইচ্ছে করে সংখ্যালঘুদের বিপদে ফেলা নয় মাননীয়া? শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর দাবি ওয়াকফ সম্পত্তি নিয়ে নাকি সংখ্যালঘুদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এইসব মিথ্যে কথায় কাজ হয় না। রাজ্য সরকার কালেক্টরের খাতিয়ান নম্বর 1-এ ধর্মীয় স্থানগুলো, মসজিদ, কবরস্থান ইত্যাদি নথিভুক্ত করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা। যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে সব বিশ্বাস করবেন না। আরে মাননীয়া, আপনার সংখ্যালঘু দফতরই তো বিজ্ঞপ্তি জারি করেছে, ভুলে গেলেন নাকি? ওয়াকফ সম্পত্তির নথি আপলোডের নির্দেশ সেখানে তো স্পষ্ট। তাহলে অহেতুক কেন ছেলে ভোলানো কথা ম্যাডাম? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, সেটা মমতা ব্যানার্জি করছে। কারণ 5 মাস আগে থেকে যাকে জানানো হয়েছিল যে আপনি এটা রেজিস্টার করুন, ওয়াকফ প্রপার্টিটাকে রেজিস্টার করুন নির্দিষ্ট ওয়েবসাইটে বা পোর্টালে, সেটা উনি না করে 8 দিনের নোটিশ দিয়েছেন প্রায় 80,000 সম্পত্তিকে রেজিস্টার করার জন্য, যেটা নেক্সট টু ইম্পসিবল। উনি যখন আমাদের হুমকি দিলেন, আমার চেয়ে খারাপ কেউ হবে না, উনি ওই কথাটা না বলে যদি উনি বলতেন আপনারা ওয়াকফ সম্পত্তি পোর্টালে তুলবেন, তাহলে আমরা কি করতাম, আগিয়ে যেতাম। এতদিন পর কেন সম্পত্তি নথিভুক্ত করবার নির্দেশ দিলেন মাননীয়া? এর আগেও তো এই বিষয়ে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। তাহলে কি সংখ্যালঘুরা শুধুমাত্র ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? এই কারণেই কি প্ল্যান মাফিক এবার সংকটে ফেলার মরিয়া চেষ্টা করা হচ্ছে সংখ্যালঘুদের? ক্যামেরায় অমিত শেঠের সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা। এক ওয়াকফ নয়, একের পর এক মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়ের। SIR নিয়ে শুরু থেকে তিনি নানা রকম মিথ্যে বলে গিয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন হচ্ছে রাষ্ট্রপতি শাসনের ভয়। তিনি দেখাবার চেষ্টা করলেন তিনি নাকি ভয় পেয়েছিলেন গণতন্ত্র লুট হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। অমিত শাহর ঘাড়ে দোষ-টোষ চাপালেন, কিন্তু একবার দেখাতে পারবেন না অমিত শাহ বা নরেন্দ্র মোদী কেউ নিজের মুখে বলেছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে না? দুজনে কেউ বলেননি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তাকে ল অফ দ্য ল্যান্ড অর্থাৎ দেশের আইন মানতেই হতো, মেনেওছেন, কিন্তু মুখ রাখতে হবে তো। তার যে হাজার হাজার অনুগামী যারা তার কথা শুনে আগুনে ঝাঁপ দিচ্ছে, যারা তার কথা শুনে নাটক করছে কমিশনের সামনে বসে থেকে, তাদের সামনে মুখ রাখতে হবে তো। তাই এবার এই একটা অজুহাত সামনে খাড়া করলেন মাত্র। শুনুন কি বললেন আজ রাষ্ট্রপতি শাসন নিয়ে। আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই। SIR আটকাতে মিথ্যাই হাতিয়ার রাজ্যের। বাংলার মানুষকে টানা ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু SIR এ ফুল স্টপ পড়েনি, তাই ফের মিথ্যার আশ্রয়ী মুখ্যমন্ত্রী। SIR এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত শাহ, মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই। কিন্তু অমিত শাহ তো কোনোদিন বাংলার রাষ্ট্রপতি শাসনের কথা বলেননি মাননীয়া। আর তাছাড়া নির্দিষ্ট সময় ভোট না হলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়াই তো নিয়ম। তা শুধু বাংলা বলে নয়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব হোক বা পশ্চিম, এটাই নিয়ম। তাহলে অকারণে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা কেন? SIR না হলে তো রাষ্ট্রপতি শাসন হবে, এতে তো কোনো ভুল নেই। এটা সাংবিধানিক ব্যবস্থা। যেমন ওয়াকফটা উনি রাতারাতি মেনে নিলেন, যতই মুসলিমদের সামনে বলে থাকুন যে আমার প্রাণ থাকতে আমি এসব হতে দেব না, প্রাণও আছে অথচ ওয়াকফ আইনও আছে, দুটোই আছে,
ঠিক সেরকমভাবে একদিন SIR এর বিরুদ্ধেও বলেছিলেন, এখন SIR এর ফর্ম ফিল আপটাও করে ফেলেন। এসআইআর বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কম চেষ্টা করেননি, কখনো হম্বিতম্বি করে বলেছেন যে এসআইআর তিনি হতে দেবেন না, এসআইআর তিনি মানেন না, আবার কখনো রীতিমতো কাকুতি মিনতি করছেন, তিনি বলছেন যদি এসআইআর না হয় তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। তাহলে মাননীয়া, আসল ভয়টা কিসের? রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এই আতঙ্কেই কি ভুগছেন মমতা? ক্যামেরায় অমিতের সঙ্গে বিশাখা, রিপাবলিক বাংলা, কলকাতা। এবার নজর রাখবো হুমায়ুন কবিরের খবরে। কেন নজর রাখতে হচ্ছে? এই যে এতক্ষণ ধরে দেখছিলেন কার্যত মমতা বনাম জনতা হয়ে দাঁড়িয়েছে। ওয়াকফ থেকে শুরু করে SIR সমস্ত ইস্যুতে মমতা বনাম মমতারই সংখ্যালঘু বিধায়ক। এটা কিন্তু খুব পুরনো একটা লড়াই। যখন দলে ছিলেন হুমায়ুন কবির নানা রকম কথা বলতেন, বিভিন্ন উল্টো পাল্টা মন্তব্য করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যবস্থা নেননি। এখন বুঝেছেন সংখ্যালঘুরা খেপে গিয়েছে, হুমায়ুন কবিরও খেপে গিয়েছে। ভোটের আগে তাই গলার কাটা উপড়ে ফেলার চেষ্টা করলেন, কিন্তু হুমায়ুন কবির যেন আরও শক্ত কাটা হয়ে চেপে বসলো। হুমায়ুন কবির পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন, 135টি আসনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন। শুনুন। মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেব, মুখ্যমন্ত্রীকে এক্স মুখ্যমন্ত্রী করার জন্য আমি 135টা আসনে লড়াই করব। হুমায়ুনের হুঙ্কার, তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ। শৃঙ্খলা ভঙ্গের দোহাই দিয়ে হুমায়ুন কবিরকে ছেঁটে ফেলে গলার কাঁটা উপড়ে ফেলতে চেয়েছিল তৃণমূল নেতৃত্ব। ভেবেছিল বেয়ারা বিধায়ককে টাইট দেওয়া যাবে। উল্টে রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে বসলেন ভরতপুরের বিধায়ক। রেজিনগর বিধানসভায় আমি লড়াই করব, ভরতপুরেও লড়াই করব, দুটো বিধানসভায় আমি লড়ব। আর আমার যে নতুন পার্টি, গোটা পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীকে এক্স মুখ্যমন্ত্রী করার জন্য আমি 135টা আসনে লড়াই করব। 90টা মুসলিম অধ্যুষিত সিট, বাকি শিডিউল কাস্ট, হিন্দু মেজরিটি সিট, টোটাল 135টা সিটে লড়াই করব। হুমায়ুনের হুঙ্কারে ব্যাপারটা থেমে নেই। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে মিম। তারা ভোট ব্যাংকের অঙ্ক কষতে শুরু করেছে। 2026 ইলেকশনে এই বাংলার জনগণ, বাংলার মাইনরিটিস আপনাকে অনেক বাজেভাবে জবাব দিতে চলেছে, কারণ আপনি আজকে বাংলার মাইনরিটিস মুসলিমদেরকে বঞ্চিত করেছেন, আঘাত দিয়েছেন। এরকম কিছু যে হতে পারে তা বোধহয় আগেই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো দলের মধ্যে হাজার খেয়েই সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করা সত্ত্বেও আগলে রেখেছিলেন মমতা। মনে আছে ভরতপুরের বিধায়ক কি বলেছিলেন? কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। কাজের সময় কাজই, কাজ করলে পাজি, সেই তত্ত্ব মুখ্যমন্ত্রী মেনেছেন। এই হুমায়ুন কবিরকে ব্যবহার করেছে আমাকে হারানোর জন্য, দাঙ্গা লাগিয়ে আমার বিরুদ্ধে হিন্দু মুসলমানের স্টেটমেন্ট দিয়ে। আপনারা জানেন হুমায়ুন কবির কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আজ বাধ্য হয়ে সাসপেন্ড করেন। সারা পশ্চিমবঙ্গের মানুষ এই হুমায়ুন কবিরের এই অভিযানকে সমর্থন করেনি। সাসপেন্ড কেন করেছে তাদের দলের বিষয়ে সেটা নিয়ে তো আমার বক্তব্য নেই, কিন্তু হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন, যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা 70 ওরা 30, মানে মুসলিমরা ওখানে 70, হিন্দুরা 30, আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না, এটা মমতা ব্যানার্জির কথা ছিল। বলেছেন যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য, অজিত চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য। তিনি বলেছেন যেটা আমি করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। লাগাতার ভুলভাল মন্তব্যে বিরক্ত তৃণমূল নেতারাও। প্রভাব পড়ছিল আমজনতার উপরও। তাই কি 26-এর নির্বাচনের আগে এই হুমায়ুনকে সাসপেন্ডের নাটক মাননীয়ার? রিপাবলিক বাংলা। হুমায়ুন কবির বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন বানিয়ে দেবেন না। হুমায়ুন কবিরের এহেন বক্তব্য এই 135টা আসনে লড়লেও একজন সাংবাদিক হোক, একজন সেফোলজিস্ট হোক, বাদ দিন, ছোটখাটো বাচ্চারাও কেউ বিশ্বাস করবে না। 135টা আসনের মধ্যে একটাও হুমায়ুন কবির জিতবেন এমনটাও বোধহয় মানুষ বিশ্বাস করেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন।
ভয় পেয়েছেন ভোট কাটার। এরই মধ্যে তো আসরে মিমও নেমে পড়েছে ভোট কাটোয়া হিসেবে যাদের বেশ খ্যাতি রয়েছে। অর্থাৎ যদি মিম বা হুমায়ুন কবিরের দল ভোট কেটে নিয়ে যায় তাহলে কি হবে? এই যে সংখ্যালঘু তোষণের ভোট ব্যাংক, তাতে তো টান পড়বে। ভয় পেয়ে তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে মঞ্চে বলতে শুরু করেছেন, নির্দলকে ভোট দেবেন না, ভোট কাটতে দেবেন না। দেখুন ঠিক কতটা ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দলদের ভোট দেবেন না, যাদের কোনো দল নেই, টাকা নেই, তারা নির্দল। অদল বদল, তার নাম নির্দল। নির্দল হইতে সাবধান। বৃহস্পতিবার বহরমপুরের সভা থেকে বার্তা দিলেন মমতা ব্যানার্জি। ঘটনাচক্রে এদিনই নয়া দল গড়ে তৃণমূলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ঘাসফুলের টিকিট জেতা ঘাসফুলের বিধায়ক হুমায়ুন কবির। নাম না করে তাকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু। যারা নির্বাচনের 2 মাস আগে থেকে সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। এদিন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল, সেই বিষয়টিও যেন উঠে এলো মমতার কথায়। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই, কিছু পোকামাকড় থাকবেই, পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব। বিহারে চালাকি করে 4টে করে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছিল। মনে রাখবেন, ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান, বিজেপির সুবিধা করতে কাউকে দেবেন না। হুমায়ুন কবির মমতার প্রোডাক্ট কিনা সেটা বোঝা যাচ্ছে না। সনাতনীরা একত্রিত হয়েছে যে মমতাকে বাংলার মসনদ থেকে ঘাট ধাক্কা থেকে বের করে দেবে। সেই ঘাট ধাক্কা দেওয়ার ভয়েই মমতা ব্যানার্জি আজকে হুমায়ুনকে ঘাট ধাক্কা দিচ্ছে। হুমায়ুনকে ছেঁটে ফেলে বার্তা, আবার নির্দল নিয়ে সতর্কতা। তাহলে কি হুমায়ুনের নতুন দলকে ভয় পাচ্ছেন মমতা? উঠছে সেই প্রশ্নই। রিপাবলিক বাংলা। মমতা ভয় পাওয়ার কারণ আছে বই কি। আজ দিনের শেষের খবর শুরুতেই আপনাদের ওয়াক অফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা দেখিয়েছিলাম। এই দ্বিচারিতার বিরুদ্ধে পথে নেমেছেন সংখ্যালঘুরা। দেখুন, হিন্দু ভোট এবার একজোট হচ্ছে। তারা বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতাগুলো। তারা যে একজোট হচ্ছেন তা বিভিন্ন সময়ে বুঝতে পারা যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে মানুষ একজোট হচ্ছেন, এই যে ছাদ চুরি থেকে চাকরি চুরি তার বিরুদ্ধেও একজোট হচ্ছেন, এবার সংখ্যালঘুরাও একজোট হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ নিয়ে যে দ্বিচারিতা করেছেন, সংখ্যালঘুদের শুধু তোষণ আর শোষণ করে গিয়েছেন, যেভাবে অন্ধকারে ফেলে রেখে দিয়েছেন, তার বিরুদ্ধে গর্জে উঠছেন সংখ্যালঘুরা। পেশাদাররা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আদতে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তারা বলছেন আমরা সব সংখ্যালঘু, মতুয়া থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে সবাইকে একজোট হয়ে নিয়ে লড়ব, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করব। স্বাধীনভাবে ওঠায় মমতার নাম পশ্চিমবাংলাতে মিটে যাবে, চ্যালেঞ্জ করে বলছি আমি। পশ্চিমবাংলাকে ছাড়ার সময় হয়ে গেছে মমতা ব্যানার্জি। সেই যেমন সাপ হয়ে কামড়ায় আর রুজা হয়ে ঝাড়ে, সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের সঙ্গে করছে বলে এটা মানুষের মন্তব্য। ফুরফুরার পীরজাদাদের গলায় তৃণমূল বিদ্বেষ, তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, সংখ্যালঘুদের সঙ্গে দ্বিচারিতা থেকে বঞ্চনার অভিযোগ। নিজে বলছে, দুধের গাই বলেছে যাদের ভোট মানে দুধ লি, অর্থাৎ যাদের ভোটে আমি জিতে আছি তাদেরকে আমি কি বলে লাথি খাবো, সেই জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে। এই যে অকাপটা নিয়ে উনি একদিকে এসআইআর করছে, হই হই করছে, এসআইআর করতে দেবো না, আবার প্রত্যেকটা পঞ্চায়েতে অর্ডার দিয়েছে প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প করে এসআইআর ফর্ম ফিল আপ করবো। মমতার মুখ দুমুখো, মুসলমানদের ক্ষতি করেছে, এরম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি কোনো মুখ্যমন্ত্রী এরম ক্ষতি করে না। সেই ক্ষতিটা করেছে এই রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সাহেব। এবার সংখ্যালঘুদের সাথে যে দ্বিচারিতা হয়েছে, যে বিশ্বাসঘাতকতা হয়েছে, তার সময় এসছে উত্তর দেওয়ার। এমন এক সরকার গঠন হোক যাতে মুসলমান হিন্দু সবাই সুরক্ষিত থাকবে।
সুরক্ষিত সমাজের পক্ষে সওয়াল পীরজাদার, আর সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে মমতাকে খোঁচা বিজেপির। যে মুসলিমদের শুধু ভোট মেশিনারি, ভোট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রথমে তিনি দুধেল গাই বললেন, দুধেল গাই বলে তাদের ইমাম আর মোয়াজ্জেমকে ভাতা দেওয়া শুরু করলেন, কিন্তু ইমামের ছেলের চাকরিটা খেলেন। তারপর যখন দেখলেন যে হিন্দুরা রেগে গেছে, হিন্দুরাও কনসলিডেট হয়ে যাচ্ছে, হিন্দুরা জোট বাঁধছে, এবার তিনি কোথাও মন্দির, কোথাও মহাকাল, কোথাও জগন্নাথ দেব, এসব শুরু করলেন। বাংলার বেশ কয়েকটি জেলায় ফুরফুরা শরীফের প্রভাব আছে। বরাবরই এখানকার পীরজাদাদের হাতে রাখেন মমতা। একজনকে দলের রাজ্য কমিটিতে জায়গাও দিয়েছেন, কিন্তু ফুরফুরার বড় অংশ তৃণমূলের বিরুদ্ধেই সরব। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।